শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 মার্চ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জ্বালানির ঘাটতি হবে না, 40 দেশ থেকে বিকল্প পথে তেল আনছে ভারত। ঘোষণা কেন্দ্রের, গ্যাস বুকিংয়ের 2.5 দিনের মধ্যেই মিলবে সিলিন্ডার। পাতারকান্দিতে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দুর। কচুদরমে পানীয় জলের সংকট তীব্র, জোরালো প্রতিবাদ স্থানীয়দের। জল নাই ভোট নাই স্লোগানে উত্তাল। সুনাইয়ে এআইইউডিএফ প্রার্থী হচ্ছেন জেলা সভাপতি শামিনুর হক বড়বুইয়া। ফুটবল বিশ্বকাপে ইরান কোনো সমস্যা হবে না, জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাতারকান্দিতে 80 লক্ষ টাকার ইয়াবাসহ আটক এক পাচারকারী। আইপিএলের শুরুতে 3 ম্যাচ গুয়াহাটিতে, নির্বাচনের কথা মাথায় রেখে আংশিক সূচি প্রকাশ করল বোর্ড। উদ্বোধনের আগে ফের সচিবালয়ের নির্মাণ কাজ পরিদর্শন মন্ত্রী কৌশিকের। বরাকের শিল্পায়নের দাবিতে সংসদে সোচ্চার কোনাদপুর কায়স্থ। কংগ্রেস আমলেই দুর্নীতি আর স্বজন পোষণে ধ্বংস হয়েছে কাঁচাল কাগজ কল, বললেন সাংসদ কোনাদপুর কায়স্থ। আসামের মুসলিমরা সরকারের সঙ্গে থাকুন আহ্বান বিধায়ক সাজুর। শিলচরে ফিরেই অগপ কার্যালয়ে সুনাইয়ের বিধায়ক। এবং সর্বশেষ খবরটি হলো আমেরিকায় $300 বিলিয়ন তেল শোধনাগার গড়বেন আম্বানি, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবারে শুনুন বিস্তারিত খবর। পশ্চিম এশিয়ার সংঘাত ও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে দেশের জ্বালানির ঘাটতি তৈরি হয়নি বলে আশ্বাস দিল কেন্দ্র। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানান, পরিস্থিতি মোকাবিলায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রায় 40টি দেশ থেকে ঘুরপথে জ্বালানি আমদানি করছে ভারত। এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকও বুধবার জানিয়েছে, গ্যাস বুক করার পর 2 থেকে 2.5 দিনের মধ্যেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সিলিন্ডার। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং করার প্রয়োজন নেই। আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 20 থেকে 25% এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নির্ভরশীল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ওই অঞ্চলে জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান, অন্যান্য দেশে জ্বালানি সরবরাহের সমস্যা তৈরি হলেও ভারতে এখনও তেমন কোনো সংকট দেখা হয়নি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিকল্প পথে তেল আনার ব্যবস্থা করা হয়েছে। সরকারি সূত্রের দাবি, দেশের মোট চাহিদার প্রায় 60% জ্বালানি এখন অন্য পথ দিয়ে আমদানি করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী এই সময়ে যেসব দেশ থেকে জ্বালানি তেল ও গ্যাস আসছে তাদের মধ্যে অন্যতম হলো রাশিয়া। এছাড়াও আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ঘানা, গ্রিস, গিনি, ইরাক, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পানামা, কাতার, সেনেগাল, টগো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, আমেরিকা এবং ভেনেজুয়েলা সহ একাধিক দেশ রয়েছে। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, আগে যেখানে প্রায় 27টি দেশের উপর নির্ভর করে তেল আমদানি করা হতো, এখন তা বাড়িয়ে 40টি দেশে পৌঁছেছে। বাজারে যেখানে তুলনামূলক সস্তায় তেল পাওয়া যায় সেখান থেকেই তা কেনার নীতি অনুসরণ করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, প্রস্তাবিত 122 কোটি টাকা ব্যয়ে পাতারকান্দির কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শন করলেন রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি পাতারকান্দির সার্কেল অফিসার অদিতি নুনিশা সহ দলের বরিষ্ঠ কার্যকর্তাদের নিয়ে নারায়ণপুর জিপির পূর্ব গুলদুহালিয়ায় প্রস্তাবিত এই প্রকল্পের জমি পরিদর্শনে ছুটে যান। পরে এ নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, নিজ সমষ্টি পাতারকান্দিতে এই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন হলে এই অঞ্চলের শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের পথ সুগম হবে। তার পাশাপাশি আগামী দিনে এলাকার গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করবে বলে আশাবাদী মন্ত্রী। কেননা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বৃহত্তর এলাকায় এক শক্তিশালী ভিত স্থাপন করবে। পরবর্তী খবরটি হলো, আইপিএলের শুরুতে 3 ম্যাচ গুয়াহাটিতে, নির্বাচনের কথা মাথায় রেখে আংশিক সূচি প্রকাশ করল বোর্ড। আইপিএলের 2026 মরশুমের প্রথম 20টি ম্যাচের সূচি প্রকাশ করল বিসিসিআই। ঘোষিত সূচি অনুযায়ী 28 মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা এবং আপাতত 12 এপ্রিল পর্যন্ত ম্যাচের সময়সূচি জানানো হয়েছে।
তবে এবারের সূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে গুয়াহাটি। রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসাবে গুয়াহাটিকে বেছে নেওয়ায় প্রথম 4 ম্যাচের মধ্যে 3টি হবে এখানেই। বরাক উপত্যকা তথা আসামবাসীর জন্য সুখবর রয়েছে প্রথম পর্যায়ের এই তালিকায়। 30 মার্চ রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে গুয়াহাটিতে শুরু হবে এবারের আইপিএলের লড়াই। এরপর 7 এপ্রিল রাজস্থান মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের এবং 10 এপ্রিল বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে তারা। এই 3টি ম্যাচই হবে গুয়াহাটিতে। ফলে আসামের ক্রিকেট প্রেমীদের জন্য শুরু থেকেই একাধিক হাই ভোল্টেজ ম্যাচ দেখার সুযোগ তৈরি হয়েছে। এবারের আইপিএল শুরু হবে 28 মার্চ। সেদিন বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর গড়ের মাঠ এম চেন্নাস্বামী স্টেডিয়ামেই হবে উদ্বোধনী ম্যাচ। প্রথম 20টি ম্যাচ অনুষ্ঠিত হবে মোট 10টি ভেন্যুতে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। 29 মার্চ মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচ। 2 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। এছাড়া 6 এপ্রিল পাঞ্জাব কিংস এবং 9 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইডেনেই খেলবে নাইটরা। প্রাথমিকভাবে প্রতিটি দলের 4টি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। কলকাতার 3টি ম্যাচই গড়ের মাঠে হওয়ায় পশ্চিমবঙ্গে বুটের সময় অ্যাওয়ে ম্যাচ খেলতে হতে পারে অভিষেক নায়ারের দলকে। প্রসঙ্গত এপ্রিল মে মাসে আসাম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই কারণেই আপাতত 12 এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করেছে বোর্ড। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বাকি সূচি জানানো হবে। এবারের সূচিতে মোট 4 দিন ডবল হেডার রাখা হয়েছে, অর্থাৎ একদিনে 2টি করে ম্যাচ। সেক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 7:30টায়। যেদিন একটি ম্যাচ থাকবে সেগুলি শুরু হবে সন্ধ্যা 7:30টা থেকে। বিসিসিআই জানিয়েছে বেঙ্গালুরু 5টি ম্যাচ খেলবে তাদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে এবং 2টি ম্যাচ হবে রায়পুরে। পাঞ্জাব কিংস 4টি ম্যাচ খেলবে মুল্লানপুরে ও 3টি ধর্মশালায়। অন্যদিকে রাজস্থান রয়্যালস 3টি ম্যাচ খেলবে গুয়াহাটিতে এবং 4টি জয়পুরে। তবে বেঙ্গালুরুতে সব ম্যাচ আয়োজন নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কর্ণাটক সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পেলেই সেখানে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। এ বিষয়ে 13 মার্চ একটি বৈঠকে স্টেডিয়ামের সমস্ত প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বোর্ড। পরবর্তী খবরটি হলো, আগামী 2-3 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে নবনির্মিত বরাক উপত্যকা সচিবালয়ের। সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শ্রীকুলায় গিয়ে মিনি সচিবালয়ের শেষ পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন কৌশিক। তার সঙ্গে ছিলেন পূর্ত বিল্ডিং নির্মাণ শাখার আধিকারিক, ঠিকাদার সহ কর্মীরা। মন্ত্রী খতিয়ে দেখেন শেষ পর্যায়ের কাজের খুঁটিনাটি। উদ্বোধনের আগে বাকি থাকা কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশও এদিন আধিকারিক ঠিকাদারদের দেন মন্ত্রী। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকায় শিল্পায়নের দাবিতে সংসদে সরব হলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। সংসদ অধিবেশনের 0 আওয়ারে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন তিনি। বরাক উপত্যকায় শিল্পায়ন প্রসঙ্গে কংগ্রেসের কড়া সমালোচনা করে সাংসদ কোনাদ পুরকায়স্থ স্পষ্ট ভাষায় বলেন, বরাক উপত্যকার একমাত্র বৃহৎ শিল্পোদ্যোগ ছিল কাঁচার কাগজ কল, কিন্তু কংগ্রেস আমলে দুর্নীতি আর স্বজন পোষণে ধ্বংস হয়েছে কাঁচার কাগজ কল। বরাক উপত্যকায় শিল্পায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে সাংসদ কোনাদ উল্লেখ করেন, বরাকের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে শিল্পায়ন অতি আবশ্যক। ত্রিপুরা, মণিপুর ও মিজোরাম এই 3টি রাজ্য বেষ্টিত কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকা মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। প্রায় 50 লক্ষ জনসংখ্যার এই জনবহুল অঞ্চলে দক্ষ ও উদ্যোগ কর্মী, বরাক নদী দ্বারা পরিপূর্ণ উর্বর সমভূমি, সমৃদ্ধ জৈব বৈচিত্র্য এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের কাছে কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কাছাকাছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে সড়ক ও রেল যোগাযোগের দ্রুত উন্নয়ন হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বরাকের পরিকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসছে। সাংসদ কোনাদ আরও উল্লেখ করেন, বরাকের প্রাকৃতিক ও মানব সম্পদ ব্যবহার করে শিল্পায়নের জন্য গঠিত পদক্ষেপ নিলে বরাক উপত্যকা এবং দক্ষিণ আসাম অঞ্চল উত্তর পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার হয়ে উঠতে পারে। এ প্রসঙ্গে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীনে কাছাড় পেপার মিল ছিল এশিয়ার অন্যতম বৃহত্তম পেপার মিল, কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা, ব্যাপক দুর্নীতি আর স্বজন পোষণে কংগ্রেস আমলে ধ্বংস হয়ে যায় শিল্প প্রতিষ্ঠানটি।
বরাক উপত্যকার একমাত্র শিল্প প্রতিষ্ঠানটি এখন ইতিহাস হয়ে গেছে। পরবর্তী খবরটি হলো, আসামের মুসলমানরা সরকারের সঙ্গে থাকুন আহ্বান সাজুর, শিলচরে ফিরেই অগপ কার্যালয়ে সোনাইয়ের বিধায়ক। ভবিষ্যতের উন্নয়নের কথা মাথায় রেখে আসামের আপামর মুসলিম সমাজকে সরকারের সঙ্গে থাকতে হবে। দলে যোগ দিয়ে শিলচরে ফেরার পর আসাম গণপরিষদ কার্যালয়ে গিয়ে একথাই বলেন সদ্য AIUDF চড়ে আসা সোনার বিধায়ক করিমউদ্দিন। এদিন শিলচর ট্রাঙ্ক রোডের অগপ কার্যালয়ে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় করিমউদ্দিনকে। অগপ কার্যালয়ে সংবর্ধনার জোয়ারে বেশে সাজু বলেন, মুসলিম সমাজের প্রতি একটাই আহ্বান, সময় এসে গেছে বর্তমান সরকারের অর্থাৎ NDA মিত্রজোট সরকারের হাত শক্ত করার। মুসলিমরা বিজেপি অগপ সরকারের হাত শক্ত না করলে পরে পস্তাতে হবে, এটা সময়ের দাবি। মুসলিমদের বিজেপি সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে স্পষ্ট ভাষায় তিনি বলেন, উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে না পারলে আমাদেরই ক্ষতি হবে, এটা বুঝে নিতে হবে মুসলিমদের। অগপ কার্যালয়ে দাঁড়িয়ে সাজু বলেন, মুসলিম জনসাধারণকে আমি অনুরোধ করব, নিজেদের ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে আপনারা এই নির্বাচনে বর্তমান শাসক দল তথা মিত্রজোটের সমর্থনের সঙ্গে থাকুন। তার সাফ কথা, ভূমিহীনদের জমির পাট্টা দেওয়া থেকে শুরু করে উচ্ছেদ হওয়া প্রকৃত ভারতীয় মুসলিমদের জমির পাট্টা পাইয়ে দেওয়ার দাবিতে তিনি সরব হবেন। তিনি বলেছেন, নির্বাচনে লড়ে যদি বিধানসভায় যেতে পারি তাহলে নতুন সরকারের কাছে আমার প্রথম দাবি হবে উচ্ছেদ হওয়া প্রকৃত ভারতীয় মুসলিমদের ভূমি দেওয়া হোক। পরবর্তী খবরটি হলো, মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য অর্জন করল পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর রাতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 80 লক্ষ টাকা বলে জানা গেছে। ঘটনায় জাহেদ আহমেদ নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে আগাম খবর আসে যে পাথারকান্দি থানার অন্তর্গত চেরাগি এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা চলছে। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পাথারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে এই এলাকায় গোপনে নজরদারি শুরু করে। অভিযান চলাকালীন চেরাগি সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে পায়ে হেঁটে যেতে দেখে পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে ধৃত ব্যক্তির কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পুলিশ প্রায় 8000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত ব্যক্তির নাম জাহেদ আহমেদ, তার বাড়ি পাথারকান্দি থানার অন্তর্গত পশ্চিম হাফানি গ্রামে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, ফুটবল বিশ্বকাপে ইরান কোনো সমস্যা হবে না জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ হবে না, তবে একই সঙ্গে চলবে খেলাও। ইরানের প্রশাসন যতই শত্রু হোক, সে দেশের ফুটবল দল যদি বিশ্বকাপে খেলতে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। আমেরিকা তাদের স্বাগতই জানাবে, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিকে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেইনির। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে উত্তাল বিশ্বের একাধিক দেশ। আমেরিকার ভূমিকাতে খুব জমছে বিশ্বের বহু দেশের, যার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে ক্রীড়া বিশ্বে। মনে করা হচ্ছে আমেরিকার হামলায় খামেইনির মৃত্যুর পর ইরান ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে। 11 জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। সেই মেগা টুর্নামেন্ট আদৌ সময় মতো শুরু করা যাবে কিনা, বা শুরু হলেও গোটা দেশ অংশগ্রহণ করবে তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়েছে তারা আমেরিকার মাটিতে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে। এর আগে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের খামখেয়ালিপনার বিরুদ্ধে প্রতিবাদ করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল ফ্রান্স, জার্মানি। সঙ্গে আরও একাধিক ইউরোপীয় দেশ হুমকি দিয়ে রেখেছে গ্রিনল্যান্ড নিয়ে বাড়াবাড়ি করলে বিশ্বকাপে যাবে না তারা। ফলে একের পর এক বড় দেশ বিশ্বকাপ বয়কটের হুমকি দেওয়ায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে নামতে বাধ্য হয়েছে ফিফা। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা অংশগ্রহণকারী দলগুলিকে বিশ্বকাপে খেলার ব্যাপারে আশ্বস্ত করতে চাইছে। অংশগ্রহণকারী দেশগুলিকে কোনো সমস্যায় পড়তে হবে না, এসব নিয়ে আশ্বাস পেতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বারস্থ হয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। বৈঠক শেষে ফিফা প্রেসিডেন্ট দাবি করেছেন ইরান সহ সব দেশকেই বিশ্বকাপে স্বাগত জানাতে তৈরি আমেরিকা। ট্রাম্প তাকে জানিয়েছেন এই পরিস্থিতিতে আরও বেশি করে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা দরকার। আমরা চাই ইরানবাসীর সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ুক, ফলে সার্বিকভাবে বিশ্বকাপে কোনো সমস্যা হবে না। আজকের বিশেষ সংবাদ
এখানেই সমাপ্ত।